ইসি বলল, ভাইয়া সবসময় মজা করবি না তো। আমি বললাম, এখন যা, গিয়ে পড়তে বয়, আম্মুকে কিচ্ছু বলবি না, সাবধান। ইসি বলল, ভাইয়া আমি এখান থেকে কিছু টাকা নিই। আমি বললাম, হ্যাঁ নিবি তো। ইসি একটা বান্ডেল নিয়ে উপরে চলে গেল। মারিয়া বলল, ম্যাম আমরা পারলাম না। সুমাইয়া বলল, কি পারলে না? মারিয়া বলল, ম্যাডাম অনেক চেষ্টা করলাম কিন্তু টাকাগুলো আনতে পারলাম না। আমরা ওদের সাথে যখন গোলাগুলি করি তখন এই সুযোগে অন্য একটা ট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে মজার বিষয় কি জানেন ম্যাম? সুমাইয়া রেগে গিয়ে বলল, কি? মারিয়া বলল, ওই ট্রাকে বোমা ছিল, যার কারণে টাকাগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, আর মানুষও। সুমাইয়া বলল, যাক তাহলে ভালো কাজই হয়েছে, আমার উপরে এত চাপ আসবে না। মারিয়া বলল, হ্যাঁ ম্যাম, তবে এই কাজ কে করলো কিছুই বুঝতে পারছি না। সুমাইয়া বলল, খোঁজ খবর লাগাও, কে এমন করলো। মারিয়া বলল, ম্যাম আমি মনে করি এসবের পেছনে আর সময় নষ্ট না করাই ভালো, এসব পুলিশের কাজ। সুমাইয়া বলল, হ্যাঁ ঠিক বলেছ, এখন এখান থেকে যাও। মারিয়া বলল, ঠিক আছে ম্যাম। সুমাইয়া বসে বসে চিন্তা করছে কি করবে এখন সে। হঠাৎ করে দেখতে পেল তার আম্মু আসছে। সুমাইয়া বলল, আম্মু তুমি এখানে? আন্টি বলল, হ্যাঁ। মারে তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না। সুমাইয়া বলল, কষ্টের কি কোনো শেষ আছে আম্মু? আন্টি বলল, মারে তুই রেদওয়ানকে আবার ফিরিয়ে আন, আমি মনে করি এখানে ওর কোনো দোষ নেই। ও মিথ্যা কথা এজন্যই বলেছে, ও মনে করেছে মেয়র আর কখনোই ফিরে আসবে না, কিন্তু ও তো এসব জানতো না। বল ওকে তুই ফিরিয়ে নিয়ে আয়, রেদওয়ান ছেলেটা খুবই ভালো। সুমাইয়া বলল, ওর কারণে আমার বাবা মারা গেছে, ওকে কিভাবে ফিরিয়ে আনতে বলো মা? আন্টি বলল, মারে বাঁচা মরা ওপরওয়ালার হাতে, সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু কর। সুমাইয়া বলল, হ্যাঁ আম্মু আমি চিন্তা করে দেখি। ফোনটা বের করে আমার নম্বরে কল দিল, কিন্তু দেখে ফোন বন্ধ। ইসির নম্বরে ফোন দিয়েও দেখে নম্বর ব্লক লিস্টে। সুমাইয়া মন খারাপ করে ফেললো, কি করব আমি এখন? আমি যে ওকে অনেক ভালোবাসি, দরকার পড়লে ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। সকালে আমি বসে আছি আর সুমন সবকিছু রেডি করছে, কিভাবে কি করতে হবে আমি সব বলে দিচ্ছি। আম্মু বলল, কি করিস বাবা? আমি বললাম, এই তো আম্মু বসে আছি। আম্মু বলল, বাবা তোর সাথে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কি আর বিয়ে করবি না? আমি বললাম, আরে আম্মু এসব বিয়ের কথা আমাকে আর বলবো না, যখন সময় হবে তখন ঠিক বিয়ে করব। সুমন বলল, স্যার আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করে। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলতে চাও? সুমন বলল, স্যার আমার ছোট ভাই পুলিশে চাকরি করে, আপনার সাথে আপনার বোনের একটা পিক ছিল আমার ফোনে। আমার ছোট ভাই আমার ফোনটা দিয়ে পিকটা দেখে, ওর নাকি আপনার বোনকে অনেক পছন্দ হয়েছে। যদি আমি বললাম, বুঝতে পারছি আর বলা লাগবে না, তোমার মার নাম্বার দাও, আমি কথা বলে নেব। সুমন বলল, ওকে স্যার এই যে নাম্বার। সুমন নম্বর দিয়ে যাওয়ার পর ওর মার সাথে কথা বললাম, বলেছে কালকে নাকি আসবে। দেখতে দেখতে একটা বছর চলে গেল। এখন আমার আর সুমাইয়ের কথা মনে হয় না, নিজের মতো নিজে চলি, আর নিজের ব্যবসা আছে, আর ইসির বিয়ে হয়ে গেছে সুমনের ভাইয়ের সাথে। ছেলেটা খুবই ভালো, এজন্য দিয়ে দিয়েছি, নিজের মতো নিজে চলি। এখন আমি অফিসের বস, আমার কথায় সবাই চলে, আর সুমন আমার অফিসের ম্যানেজার। খুব সুন্দর করে চলছে আমার দিনকাল। পরিণামের যে আইডি ছিল ওকে ব্লক দিয়ে দিয়েছি অনেক আগেই। অযথা মায়া বাড়িয়ে লাভ নেই, কারো পরামর্শে চলতে আমি পছন্দ করি না। তবে সময়ের খোঁজ খবরও আমি রাখি না। মাঝে মধ্যে সুমন এসে বলে ওর দিনকাল নাকি এখন খুব ভালোই যাচ্ছে। মেয়র আর মেহেদির খবরও জানি না আমি, নিজের কাজ করে তো শেষ করতে পারি না, আবার অন্য কারো খবর কিভাবে রাখবো? অফিসে বসে বসে কাজ করছি, হঠাৎ কোথা থেকে যেন সুমন দৌড়ে এলো। আমি বললাম, কি হয়েছে, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? সুমন বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, কি সব কথাবার্তা বলে, শুনে মনে হয় কি না জানি কি হয়েছে, সুন্দর করে বলো কি হয়েছে। সুমন বলল, স্যার সামনে তো নির্বাচন। আমি বললাম, হ্যাঁ এসব খোঁজখবর রেখে আমি কি করব? সুমন বলল, স্যার সুমাইয়া ম্যাম এবার নির্বাচন করবে। আমি সুমনের দিকে তাকিয়ে আমি বললাম, হ্যাঁ করবে, তাতে আমার কি? আর আমি বলেছি না ওর কথা আমার সামনে বলবা না? সুমন বলল, স্যার আমিও জানতাম সুমাইয়া ম্যাম খুব ভালো নিরাপদভাবে থাকবে, কিন্তু স্যার নিজের লোক ম্যামকে মারতে চাইছে, আর সুমাইয়া ম্যামের সাথে কাজ করি বলে ম্যামের উপর আমার খুব মায়া হয়। আমি বললাম, কি বলতে চাও বুঝিয়ে বলো। সুমন বলল, আমার ভাই পুলিশে চাকরি করে, ওর কাছে থেকে জানতে পারি মেয়রের এক মেয়ে আছে। আমার কাছে কেন জানি সন্দেহজনকভাবে ওই মেয়েকে লাগছে মারিয়া। আমি বললাম, হোয়াট, কি বলছো তুমি এসব? সুমন বলল, জি স্যার। প্রথমেই আমার বিশ্বাস হচ্ছিল না, পরে ভাইয়ের ফাইলগুলো দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হই। মনে মনে চিন্তা করছি এজন্য মারিয়া তার পরিবারের সম্পর্কে কিছু বলে নাই আমাকে। সুমন বলল, স্যার প্লিজ ম্যামকে আপনি সাহায্য করুন, নইলে সবাই মিলে ম্যামকে মেরে ফেলবে। আমি বললাম, আমি কখনোই চাই না আগের রূপে যেতে। মানুষ খুন করা আর টাকা লুট করা এসব আমার একদম পছন্দ না। বহুদিন পর মেয়রের ভিডিওটা বের করলাম। আমি বললাম, এটা তোমার ভাইয়ের কাছে দিয়ে দাও, বলেছিলাম এসবের পেছনে আর সময় নষ্ট করব না, কিন্তু আমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। খুব ভালোভাবে বুঝতে পারলাম। সুমন বলল, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ বলো। সুমন বলল, স্যার আমি জানি আপনি এখনও ম্যামকে ভালোবাসেন, তাহলে নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছেন? স্যার আপনি আবার ম্যামকে বিয়ে করুন। স্যার ভুল তো মানুষ করেই, এই কথা তো আপনি আমাকে শিখিয়েছেন। স্যার এক মন্ত্রীর পদ পেয়ে ম্যামের জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে, আবার যদি নির্বাচন করে মনে হয় এবার আর ম্যাম বাঁচতে পারবে না। স্যার এখন সব কিছু আপনার হাতে। আমি বললাম, যাও আমাকে একটু চিন্তা করতে দাও, আর ওই মারিয়ার ওপর নজর রাখো। সুমন বলল, ওকে স্যার।
আমি বসে বসে চিন্তা করছি, আসলেই সুমাইয়াকে আমি এখনো ভালোবাসি। কি করব, প্রথম ভালোবাসা তো ভোলা যায় না। কিন্তু এখানে একটা বিষয় আমার খটকা লাগছে। অনেক দিন আগে পরিনামের আইডি থেকে আমাকে মেসেজ করে জানিয়ে দিত কিভাবে কি হতো। তার মানে কোনোভাবে এই পরিটা মারিয়া না তো? কিন্তু ও তো সব সময় সুমাইয়ার সাথে থাকে, মারলে তো অনেক আগেই মারতে পারতো, কিন্তু মারে নাই। আবার সামনে তো নির্বাচন, কোনোভাবে সুমাইয়াকে মেরে মারিয়া সুমাইয়ার জায়গায় বসতে চাইছে না তো? এটা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে মারিয়াকে দেখলে অনেক মায়াবী লাগে। ও কিভাবে এই কাজ করতে পারে? ওই কথায় আছে না, বাবার রক্ত যদি দূষিত হয় তাহলে সন্তান তো এমনিই দূষিত হবে। কিন্তু এখানে একটা কথা, মারিয়া বলেছিল যে মারিয়া আমাকে পছন্দ করে। ধুর, অযথা আমি কি চিন্তা করছি। না না, সুমাইয়াকে আমি ভালোবাসি, ওকে মারার আগে আমাকে সব কিছু করতে হবে। বিকালে বাড়িতে চলে গেলাম, কলিং বেল বাজাতেই আমি তো অবাক হয়ে গেলাম, এ কি, এরা এখানে কোত্থেকে এলো? ফারজানা দরজা খুলে দিল। ফারজানা বলল, ভালো আছেন স্যার? আমি বললাম, আরে ফারজানা তুমি, এতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে। ফারজানা বলল, আমাদের কথা কি আর আপনার মনে আছে ভাইয়া? আপনি তো এখন অনেক বড়লোক হয়ে গেছেন। আমি বললাম, কি যে বলো না তুমি, কে কে আসছো? ফারজানা বলল, আব্বু আম্মু আর আমি। আমি বললাম, তোমার বোন কোথায়? ফারজানা বলল, আপু তো এখনো দেশে আসে নাই। আমি বললাম, কি বলো? ফারজানা বলল, হ্যাঁ সত্যি বলছি ভাইয়া, আপু নাকি আর দেশে আসবে না। আঙ্কেল বলল, আরে রেদোয়ান কেমন আছো? আমি ভেতরে গিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল বলল, আমাদের খোঁজ খবর কি আর নেওয়ার মতো মানুষ আছে? আমি বললাম, আসলে আঙ্কেল আমি অনেক অনেক সরি, আপনার কথা অনেক মনে পড়ে, কিন্তু কি করব বলেন, নিজের পায়ে দাঁড়াতে হলে তো কাজ করতেই হবে। আঙ্কেল বলল, খুব ভালো, তো তোমার বউ কেমন আছে? আমি বললাম, আম্মু কিছু বলে নাই? আঙ্কেল বলল, হ্যাঁ বলেছে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল একটা কথা জানতে পারি? আঙ্কেল বলল, হ্যাঁ বলো বাবা, কি জানতে চাও? আমি বললাম, মিতুর খবর কি? আঙ্কেল বলল, এই মেয়েটাকে নিয়ে আমি অনেক জ্বালায় আছি। আমি বললাম, কেন আঙ্কেল কি হয়েছে? আঙ্কেল বলল, ও নাকি আর দেশে আসতে চায় না। অনেক বুঝিয়েছি বাবা, কিন্তু কোনো কাজ হয় না। তার সে একই কথা, সে দেশে আসতেই চায় না। আমি বললাম, এসবের জন্য আমি দোষী আঙ্কেল? আরে না বাবা, আমার মেয়ে এখন অনেক ভালো হয়ে গেছে। এখন আমার মেয়ে প্রেম ভালোবাসা বিয়ের কথা একদম শুনতেই পারে না। আমি বললাম, বুঝলাম, কিন্তু মিতু দেশে আসতে চায় না কেন? আমি বলতে পারবো না বাবা। বললে বলে আমাকে দেশে আসতে বলো, তাহলে মনে করবা তোমার একটা মেয়েকে হারিয়ে ফেলেছো। আমি বললাম, আচ্ছা ওপরে চলেন, আমি ওর সাথে কথা বলে দেখবো না আঙ্কেল। ফারজানা বলল, পারবা না ভাইয়া, আম্মু অনেক অনুরোধ করে বলেছে, এর পরেও আসলো না, আর তোমার কথায় আসবে? আমার তো মনে হয় না। আমি বললাম, সেই সব বাদ দাও, এখন বলো তোমার পড়াশোনা কেমন চলছে? ফারজানা বলল, বেশি ভালো না স্যার। আমি বললাম, কেন, তুমি পড়াশোনা করো না? হ্যাঁ পড়ি স্যার, কিন্তু মাথায় ঢোকে না। আমি বললাম, এসব বললে তো হবে না, বেশি বেশি পড়তে হবে, তাহলেই মাথায় ঢুকবে। এতদিন পর আমার ঠিকানা কোথায় পেলেন আঙ্কেল? আঙ্কেল বলল, আমার মেয়ে তোমাকে নাকি অফিসে যেতে দেখেছে, পরেও কার কাছ থেকে জানি ঠিকানা নিয়ে আমাদের বলেছে, আর আমরা সাথে সাথে চলে আসছি। আমি বললাম, ভালো করেছেন, কয়েকদিন থেকে তারপরে যাবেন। আঙ্কেল বলল, না না বাবা, থাকা যাবে না, বাড়িতে একটু দরকার আছে। আম্মু বলল, রেদোয়ান তোর আঙ্কেলকে নিয়ে ওপরে আয়। আমি বললাম, হ্যাঁ আম্মু আসছি, চলেন আঙ্কেল। ভেতরে গিয়ে আঙ্কেল আর আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম। আমি বললাম, ফারজানা এদিকে আসো তো। ফারজানা বলল, কি হয়েছে স্যার? আমি বললাম, তোমার বোনকে কল দাও তো। ফারজানা বলল, অডিও দিব নাকি ভিডিও স্যার? আমি বললাম, অডিও কল দাও। দাঁড়ান স্যার, দিচ্ছি। ফারজানা ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। মিতু বলল, কি, আমার ছোট বোন সবসময় ভিডিও কল দেয়, আজকে হঠাৎ অডিও কল দেওয়ার কারণ কি? ফারজানা বলল, কারণ তো আছেই আপু, তোমার প্রিয়জনের বাসায় আসছি। মিতু বলল, কি বলিস, বুঝতে পারছি না। ফারজানা বলল, নাও কথা বলো। ফারজানা আমার কাছে ফোনটা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে আমি কি বলি। আমি বললাম, ফারজানা আমি ছাদে আছি, সমস্যা হলে বলো। ফারজানা একটা হাসি দিয়ে বলল, জান ভাইয়া। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে কোনো কথা বলছে না। আমি বললাম, কি মিতু আমার সাথে রাগ করছো? মিতু বলল, রাগ? তাও আবার আমি? এই জিনিসটা হয়তো আমার ভেতরে নাই। আমি বললাম, আচ্ছা তুমি কেমন আছো? মিতু বলল, আপনি যেমন রেখেছেন তেমন আছি। আমি বললাম, আঘাত দিয়ে তো কথা বলতে পারো খুব ভালোই। মিতু বলল, আঘাত দিয়ে আমি কখনোই কারোর সাথে কথা বলি না। আমি বললাম, সেসব বাদ দাও, এখন বলো তুমি দেশে কবে আসবা? মিতু বলল, কোনোদিনই আসবো না, ওই বেইমানদের শহরে আমি আর যেতে চাই না। আমি বললাম, মিতু শাস্তি যদি দেওয়ার থাকে তাহলে আমাকে দাও, তোমার বাবা মাকে কেন কষ্ট দিচ্ছ? মিতু বলল, আমি কি বলেছি আমার জন্য কাউকে কষ্ট পেতে? আর শাস্তির কথা বলছেন, পারবেন আমার আগের জীবন ফিরিয়ে দিতে? যে মিতু সব সময় হাসি খুশি থাকতো, কখনো কারোর জন্য কান্না করে নাই, কিন্তু আমি কখনো চিন্তাই করি নাই যে আমি আপনাকে এত ভালোবেসে ফেলবো। আমি বললাম, কত মানুষ দেখছি ভালোবাসার কাছে হেরে নিজেকে তৈরি করে নিয়েছে, পেছনে সবকিছু বাদ দিয়ে সামনে এগিয়ে চলো। আমি না হয় তোমাকে ভালোই বাসতে পারি নাই, তাই বলে তুমি? মিতু বলল, আমার ভালোবাসা তো খাঁটি ছিল, আমি তো আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু শেষে কি হলো? মৃত্যু, নালে দেশ ছেড়ে আসতে হয়েছে। বাই দ্য ওয়ে, আপনার মন্ত্রী বউ কেমন আছে? আমি বললাম, আমি তো এখনো বিয়েই করি নাই। মিতু বলল, মজা করেন আমার সাথে না? আমি বললাম, সত্যি আমি বিয়ে করি নাই। মিতু বলল, ভালো। আমি বললাম, আমি একটা কথা বলতে পারি মিতু? মিতু বলল, আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, বলেন। আমি বললাম, তুমি দেশে আসো, আমি তোমাকে বিয়ে করব। মিতু হাসছে।
আমি বললাম কি হলো, এভাবে হাসছো কেন? মিতু বলল, আর কত আমার জীবন নিয়ে খেলবেন, আমিও তো আপনার মতো একজন মানুষ নাকি? আমি বললাম সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব, তুমি শুধু দেশে আসো। মিতু বলল, আপনার মুখে এই সমস্ত কথা শোভা পায় না, আপনি যে কেমন তা আমার জানা হয়ে গেছে। আমি বললাম আজকে খুব আফসোস হয় জানো, আমার পাশে আপন বলতে কেউ নাই, সব স্বার্থপর। আর যে কিনা বিনা স্বার্থে আমাকে ভালোবাসতো সেই মেয়েটা তুমি। আমি বললাম প্লিজ আর এই ভালোবাসার কথা বলবেন না, এই শব্দটা শুনলে এখন আমার কাছে অনেক ঘৃণা লাগে। আমি বললাম আচ্ছা, দেশে আসবো না ভালো কথা, ওখানেই কাউকে দেখে বিয়ে করে নাও। মিতু বলল, আমার জীবনে বিয়ে বলেন আর প্রেম বলেন এসব একদম উঠে গেছে, আর কথাই বলেন না। আমি বললাম তোমাকে আমি আর কিভাবে বুঝাবো বলো? মিতু বলল, যত কিছুই বলেন না কেন আমি আর দেশে আসবো না। আমি বললাম মিতু ক্যামেরাটা অন করো, তোমাকে একটু দেখি। মিতু বলল, কি করবেন আমাকে দেখে? দেখার মতো মেয়ে আমি না, অবহেলা পেয়ে আজ আমি এখানে। আমি বললাম মিতু আমাকে আর আঘাত দিয়ে কথা বলো না, সইতে পারছি না। মিতু ক্যামেরাটা অন করলো। আমি বললাম তুমি তো অনেক সুন্দর হয়েছো মিতু, একদম পরীর মতো লাগছে। মিতু হেসে দিয়ে বলে, স্যার আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। আমি বললাম আজ বহুদিন পর তোমার মুখ থেকে স্যার ডাকটা শুনে খুব ভালো লাগছে। মিতু বলল, স্যার জানেন আমার বুক ফেটে কান্না আসছে, বলে মিতু কেঁদে দিল। আমি বললাম প্লিজ মিতু এভাবে কেঁদো না। মিতু বলল, কি করব বলেন, আপনাকে এখনো অনেক ভালোবাসি স্যার, ভুলতে পারি না তো আমি আপনাকে। আমি তো দূর থেকে আপনাকে সুখী দেখতে চাই, এজন্য আমি এত দূরে চলে গেছি। আমার মতো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি বললাম মিতু এই দেখো আমি সত্যি বলছি, তুমি শুধু দেশের মাটিতে পা রাখলেই আমি তোমাকে বিয়ে করে বাসায় তুলবো, তুমি শুধু দেশে আসো। মিতু চোখের পানি মুছলো। মিতু বলল, আপনার কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি আর কারোর সাথে কোনো মায়া জড়াতে চাই না, একা চলা শিখে গেছি। আমি বললাম আর আসবে না দেশে? মিতু বলল, বলেছি তো, আমাকে যতই অনুরোধ করেন না কেন আমি আসবো না। আমি বললাম কি করবে ওখানে থেকে? মিতু বলল, এখানে নিজের স্বাধীনভাবে চলতে পারবো, আর কেউ কিচ্ছু বলবে না। আমি বললাম তুমি শুধু একবার দেশে আসো, তুমি যা বলবে তাই হবে। মিতু বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন দেশে যাব না। আমি বললাম তাহলে আসবে না? মিতু বলল, না। আমি বললাম আমাকে তুমি ভালোবাসো? মিতু বলল, আগে বাসতাম কিন্তু এখন না, আমার জীবনের সব কিছু ভুলে গেছি, আর কেউ নেই আমার। আমি বললাম তোমার বাবা মা এখনো আমাকে দোষারোপ করে। মিতু বলল, আমি আব্বু আর আম্মুকে বুঝিয়ে বলবো, আর আপনি বিয়ে করুন স্যার, আমি দেখতে চাই আপনি সুখে থাকেন। আমি বললাম আমি বিয়ে করলে তুমি খুশি হবে তো? মিতু বলল, অনেক অনেক খুশি হব। আমি বললাম এত কষ্ট বুকিয়ে লুকিয়ে রেখে কিভাবে হাসতে পারো মিতু? মিতু বলল, অভ্যাস হয়ে গেছে স্যার। আমি বললাম নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হাতে তুলে দিতে পারবা? মিতু বলল, বলেছি তো, আমার এখন কোনো কষ্ট নাই, আপনি সুখী হন এটাই আমি চাই। আমি বললাম দোয়া করো আমার জন্য। মিতু বলল, অবশ্যই দোয়া করি স্যার, আপনি ভালো থাকেন। আমি বললাম আচ্ছা তাহলে রাখি, কি বলবো তোমাকে, বলার মতো আমার কোনো ভাষা নাই। মিতু বলল, ইসির কাছে ফোনটা একটু দিবেন? আমি বললাম হ্যাঁ, ওয়েট করো। মিতু বলল, রেদওয়ান। আমি বললাম বহুদিন পর তোমার মুখে আমার নামটা শুনে খুব ভালো লাগছে। মিতু বলল, আমি তোমার প্রেমে পড়েছি কেন জানো? আমি বললাম কেন? মিতু বলল, তোমার ভেতরে আলাদা একটা মায়া আছে যেটা সব সময় আমাকে কাছে টানে। আমি বললাম আমি একটুও সুন্দর না। মিতু বলল, আপনার জন্য মন্ত্রী পাগল, আরো কত মেয়ে পাগল, তার কোনো হিসাব নাই, আর বলেন আপনি সুন্দর না। আমি বললাম আজকে নিজের চোখে একটা জিনিস দেখতে পাচ্ছি। মিতু বলল, কি দেখতে পেলেন? আমি বললাম একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বাঁচতে পারে, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। মিতু বলল, আজকে আপনার সাথে কথা বলে জানেন আমার খুব ভালো লাগছে। আমি বললাম আচ্ছা পরে তোমার সাথে কথা হবে যদি সময় পাই। মিতু বলল, আপনার সময়ের অনেক দাম আছে। আমি বললাম এভাবে বলছো কেন? মিতু বলল, তো কিভাবে বলবো, আমাকে না হয় আপনি ভালোই বাসেন না, আমি তাও চাই না, কিন্তু আমার খোঁজ খবরটা একটু নিতেন, আমি তো আপনার কাছে আর কিছুই চাইনি। আমি বললাম সেই দিন তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু তোমাকে হাসি খুশি দেখে আর কথা বলিনি, ভাবলাম তুমি এত হাসি খুশি আছো, আমার সাথে কথা বলে যদি তোমার মনটা খারাপ হয়ে যায়, তাই আর কথা বলিনি। মিতু বলল, ও সেদিন তাহলে আপনিই ছিলেন? আমি বললাম হ্যাঁ, তোমার দেওয়া চিঠিটা পড়ে খুব কান্না করেছি, একটা মেয়ে এতটা ভালোবাসে আমাকে আর আমি সেটা বুঝতে পারিনি। মিতু বলল, খুব কষ্টে ওই চিঠিটা লিখেছিলাম জানেন। আমি বললাম মিতু এখনো আমার প্রতি তোমার ভালোবাসা আছে? মিতু বলল, আছে মানে সারা জীবন থাকবে। আমি বললাম তাহলে দেশে আসো না কেন? মিতু বলল, দূর থেকে আপনাকে ভালোবাসার মজাই আলাদা, আমি শুধু আপনাকে সুখী দেখতে চাই, প্লিজ আপনি একটা বিয়ে করেন। আমি বললাম আমি বুঝি না, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের ভালোবাসার মানুষটাকে কি কেউ অন্যের হাতে তুলে দিতে চায়? কতটা কষ্ট থাকলে একটা মেয়ে কথা বলতে পারে, বোঝো তুমি? মিতু বলল, আপনার সুখই আমার সুখ। আমি বললাম নাও ইসির সাথে কথা বলো। মিতু বলল, আপনি কি আমাকে কল দিবেন না ভুলে যাবেন? আমি বললাম অবশ্যই তোমাকে কল দেব, তোমাকে কি ভোলা যাবে? মিতু বলল, ইসির নাকি বিয়ে হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, ও বাড়িতে আসছে গতকাল। ইসি নে মিতুর সাথে কথা বল। ইসি বলল, দে ভাইয়া। মিতুর কাছে ফোনটা দিয়ে আমি বাইরে গেলাম। ফারজানা বলল, কি ভাইয়া, আপু কি বলেছে? আমি বললাম অনেক অনুরোধ করেছি তাও আসবে না, বলেছি আমি তোমার দুলাভাই হতেও রাজি আছি তাও আসবে না। ফারজানা বলল, ভাইয়া এখন আর কিছুতেই কাজ হবে না, আপু আসবে না, আব্বু আগামী মাসে হয়তো যেতে পারে, দেখি পরে কি হয়। আমি বললাম হ্যাঁ দেখো, আমিও কথা বলে দেখবো নে।
ফারজানারা রাতে চলে গেল। আমি বসে বসে চিন্তা করছি, যাক বাবা, একটা সমস্যা তাহলে দূর হয়েছে। মিতু আর দেশে আসবে না, আমাকে এত চিন্তা করতে হবে না। এখন সামনে কি হয় তা চিন্তা করি। সুমন বলল, স্যার আছেন নাকি? আমি বললাম, হ্যাঁ বলো। সুমন বলল, ভাবি কই? আমি বললাম, ভেতরে আছে হয়তো, গিয়ে দেখো। সুমন বলল, ভাবিকে নিয়ে যেতে বলেছে ভাইয়া। আমি বললাম, বলো সকালে যাবে, এখন না, আর আমি আমার বোনকে রাতে দিব না। সুমন বলল, আচ্ছা, একটা দরকারি কথা আছে বলতে এসেছি স্যার। আমি বললাম, হ্যাঁ বলো।